ওকে, আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা কোথায় ছিলাম? তোমাদের যদি মনে থাকে, চ্যাপ্টার 16 ডিজাইন অফ ফ্লেক্সিবল পেভমেন্টস। এটা তোমাদের কাদিয়ালির যে রেফারেন্স বইটা আছে ওই বইয়ের চ্যাপ্টার 16। আমরা এখানে ক্লাসিফিকেশন অফ মেথডস পেভমেন্ট ডিজাইনের যেগুলো সেখান থেকে শুরু করেছিলাম। আমরা দেখেছিলাম যে মেথডগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে অ্যানালাইটিক্যাল মেথডকে তোমার কি থিওরিটিক্যাল বা রেশনাল বা স্ট্রাকচারাল ডিজাইন অ্যাপ্রোচও বলা হয়। সো এইটা তোমার নিয়ারলি পাস্ট 40 ইয়ার্স বা 30 ইয়ার্স অ্যারাউন্ড এই সময় ধরে এই জিনিসটা ডেভেলপ হয়েছে। এছাড়াও ইম্পেরিক্যাল মেথড, এটা আগে থেকেই ছিল, মেথড বেসড অন পেভমেন্ট পারফরমেন্স। সো আমরা অ্যানালাইটিক্যাল মেথড যেটাকে আমরা স্ট্রাকচারাল, রেশনাল বা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ বলা হয়, এইটার কিছু ডিজাইন দেখছিলাম। সো এই যে অ্যানালিটিক্যাল মেথড, এটা যখন শুরু হয়েছিল তো প্রথম দিকে তোমার কম্পিউটেশনাল সফটওয়্যার গুলো বা ক্যালকুলেশন এতটা ডেভেলপ করে নাই। সো তখন তোমার প্রথম দিকে তোমার ক্যালকুলেশনটাকে সিম্পলিফাই করার জন্য বজিনেস্ক 1885 এ তোমার একটা থিওরি প্রোভাইড করেন। ওনার থিওরিটার অ্যাজাম্পশন ছিল কি, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে আসছি। উনি ধরে নিয়েছেন এইটা ধরো হচ্ছে কি তোমার একটা পেভমেন্ট সারফেস, পেভমেন্টের একটা সারফেস। এই সারফেসের নিচে যা আছে সবকিছু সেম ম্যাটেরিয়াল, এটা কখনোই সম্ভব না। সো তোমরা জানো যে হট মিক্স অ্যাসফল্ট, তার নিচে গ্রানুলার ম্যাটেরিয়াল আলাদা ধরনের, আবার মাটি তার নিচে আলাদা ধরনের। সো কম্পিউটেশনের সুবিধা বা ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নেওয়া হয়েছিল যে কি এটা একটা হোমোজেনিয়াস মাস, সবকিছুর মডুলাস অফ ইলাস্টিসিটি কি একই। সো এই অ্যাজাম্পশন ধরে পার্টিকুলার সারফেসে কোনো একটা জায়গায় এরকম যদি একটা সার্কুলার লোডিং, অর্থাৎ টপ ভিউ দেখলে এই লোডিংটা কি, এটার সাইড ভিউ, টপ ভিউটা হচ্ছে এরকম। সো সার্কুলার এরিয়া যার ডায়ামিটার হচ্ছে 2a, তাহলে রেডিয়াস হচ্ছে a, এবং হচ্ছে গিয়ে তোমার এইখানে লোডের যে ইন্টেন্সিটি, এই লোডের ইন্টেন্সিটিটা হচ্ছে p, অর্থাৎ টায়ার প্রেসারের কারণে যেটা আসছে, আমরা জানি যে কন্টাক্ট প্রেসারটাকে কি আমরা টায়ার প্রেসার হিসেবেই ধরে নেই। সো তাহলে তোমার লোডের কারণে যে টায়ার প্রেসারটা আসছে সেটা হচ্ছে গিয়ে তোমার পি। সো এরকম যদি হয় তাহলে পেভমেন্টের সারফেস থেকে জেড ডিস্টেন্স নিচে কোনো একটা পয়েন্টে স্ট্রেস স্ট্রেইনের ইকুয়েশন গুলো বজিনেস্ক প্রোভাইড করেন। সো এইটা ধরে আমরা একটা ম্যাথ গতদিন 16.1 অলরেডি দেখে আসছি, এবং লাস্টে আমরা দেখেছিলাম ড্রব্যাকস অফ সিম্পল বজিনেস্ক থিওরি। সো সেখানে আমরা ড্রব্যাক গুলো অলরেডি ডিসকাস করেছি। সো বার্মিস্টার যেটা করলেন, উনি ফার্দার রিফাইনমেন্ট ইন অ্যানালাইজিং দ্য স্ট্রেসেস ইন পেভমেন্ট টুক দ্য ফর্ম অফ কনসিভিং দ্য পেভমেন্ট অ্যাজ এ লেয়ার সিস্টেম। অর্থাৎ যেটা আমরা বললাম যে পেভমেন্টটা হচ্ছে আসলে তোমার লেয়ার সিস্টেম। ওকে, সো এইখানে তোমার বার্মিস্টার যেটা করলেন যে সবকিছুকে হোমোজিনিয়াস মাস না ধরে অ্যাটলিস্ট উনি পেভমেন্টটাকে একটা লেয়ার এবং মাটি এইটাকে আলাদা সেপারেট করলেন। যদিও পেভমেন্টের যে স্ট্রাকচারটা, তার মধ্যে যে লেয়ার গুলো সারফেসিং বা তোমার টপ লেয়ার যেটা হট মিক্স অ্যাসফল্টের নিচে বেস, সাব বেস, সবগুলো কি তোমার একই ম্যাটেরিয়াল মডুলাস অফ ইলাস্টিসিটি হবে না। উনি ধরে নিয়েছেন যে পেভমেন্ট যেটা, সেটা একই মডুলাস অফ ইলাস্টিসিটির হবে। সো তার মানে পুরাটাই কি একই ধরনের ম্যাটেরিয়াল। যদি এরকম হয়, অর্থাৎ তোমার পুরাটা যদি একই ধরনের ম্যাটেরিয়াল প্রপার্টি হয়, সেক্ষেত্রে উনি এটা ধরে আরেকটু রিফাইনমেন্ট করলেন। অর্থাৎ আগে যেটা ছিল যে সাবগ্রেড সবকিছু পেভমেন্ট ম্যাটেরিয়াল একই ধরনের, সো উনি এইখানে একটু এডিশন করলেন যে না, দুইটার মডুলাস অফ ইলাস্টিসিটি আলাদা, E1 আর একটা হচ্ছে E2। সো উনি ডিফ্লেকশন এট দ্য সারফেস অফ ফ্লেক্সিবল প্লেট, তার জন্য একটা ফর্মুলা দিয়েছেন হচ্ছে 16.6। এটা হচ্ছে ডিফ্লেকশন অফ দ্য ফ্লেক্সিবল প্লেট। আর একটা হচ্ছে তোমার রিজিড প্লেট, তার জন্য উনি ফর্মুলা দিয়েছেন হচ্ছে 16.7। ওকে, সো এইখানে যে জিনিসটা সেটা হচ্ছে ডিফ্লেকশন এট দ্য অ্যাবভ ইকুয়েশন, এখানে যেটা করছেন যে এই ফর্মুলাটা নেন ডিফ্লেকশনের, যে ডিফ্লেকশন এটা হচ্ছে রিজিড পেভমেন্টের জন্য। এবং উনি বলছেন যে বার্মিস্টার সাজেস্টেড দ্যাট ডিসপ্লেসমেন্ট আন্ডার দ্য হুইল লোড ক্যান বি লিমিটেড টু 5 মিলিমিটার ফর ফ্লেক্সিবল পেভমেন্ট। এই ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 5 মিলিমিটার ফর ফ্লেক্সিবল pavement. So ডিজাইনের কথা উনি বলেছেন, ডিজাইন দ্য থিকনেস অফ এ ফ্লেক্সিবল পেভমেন্ট বাই বার্মিস্টার two layer by Burmester two layer analysis for a wheel load of 50 kilonewton. So তার মানে এখানে W এর যে ভ্যালুটা, W এর ভ্যালুটা কত দেওয়া আছে, 40 কিলোনিউটন
দেওয়া আছে। তারপর বলা আছে আন্ডার টায়ার প্রেসার হচ্ছে কি 0.5 মেগা নিউটন। সো তাহলে টায়ার প্রেসারটা হচ্ছে গিয়ে তোমার 0.5 মেগা নিউটন থেকে নিউটনে আনতে হলে কি 10⁶ দিয়ে গুণ দিতে হয়, সো 0.5। সো প্রেসার ইজ ইকুয়াল টু লোড ডিভাইডেড বাই এরিয়া, তাই তো। এরিয়া সমান সমান সার্কুলার এরিয়া, আমরা কম্পিউটেশনাল মানে কম্পিউটেশনকে ইজি করার জন্য ধরে নেই, দ্যাটস ওয়াই তোমার সার্কুলার এরিয়া হলে তাহলে রেডিয়াস পেয়ে যাব, আর এ এরিয়া জুড়ে ট্রান্সমিট হবে লোডটা, সেখান থেকে আমরা যে এ পেয়ে গিয়েছি, এ এর ভ্যালুটা কত, এত। খেয়াল করো তোমার এই যে বার্মিস্টার ফর্মুলা অনুযায়ী ফ্লেক্সিবল প্লেটের ডিফ্লেকশন বের করার জন্য পি এ ই2 লাগে। ই2টা কি, তোমার নিচের অর্থাৎ সাবগ্রেডের মডুলাস অফ ইলাস্টিসিটি। আরেকটা ফ্যাক্টর লাগে এফডব্লিউ। এফডব্লিউটা কি, খেয়াল করো এফডব্লিউ বের করার জন্য তোমাদের একটা গ্রাফ দিয়ে দেওয়া আছে, এই গ্রাফটা থেকে আমরা এফডব্লিউ বের করতে পারি। এফডব্লিউ বের করার জন্য কি, এই পাশের এটা হচ্ছে এফডব্লিউ, এই পাশের এটা হচ্ছে থিকনেস অফ টপ লেয়ার, অর্থাৎ এই যে তোমার পেভমেন্টের যে তোমার যে লেয়ার গুলো আছে তার টোটাল থিকনেস, অর্থাৎ টোটাল পেভমেন্ট স্ট্রাকচারের থিকনেস 0.5 এ। এটা কি তোমরা জানো যে এরিয়া জুড়ে লোডটা ট্রান্সমিট হয়, সেই এরিয়ার রেডিয়াসটাকে আমরা বলি হচ্ছে এ। সো তার মানে থিকনেসটাকে এখানে রেডিয়াসের একটা মানে ইন টার্মস অফ রেডিয়াস প্রিপেয়ার করা হয়েছে। তার মানে এখানে 0.5 এ মানে কি, যখন পেভমেন্টের থিকনেস এই যে এরিয়া জুড়ে লোড ট্রান্সমিট হয় তার রেডিয়াসের 50%, সেটা হচ্ছে এই থিকনেসটা 1 এ। তার মানে হচ্ছে কি যে রেডিয়াস, সার্কুলার এরিয়ার রেডিয়াস এবং পেভমেন্টের থিকনেস সমান 1.5 এ। কথা বুঝতে পেরেছো? সো তার মানে এই দিকের ভ্যালুটা হচ্ছে ওয়াই এক্সিস এর ভ্যালুটা এফডব্লিউ, এক্স এক্সিস এর দিকের ভ্যালুটা হচ্ছে গিয়ে তোমার থিকনেস। সো তাহলে এখানে কি কি আছে, একটা হচ্ছে তোমার এফডব্লিউ, আর একটা হচ্ছে থিকনেস। থিকনেসটা কি, থিকনেসটা আছে হচ্ছে ইন টার্মস অফ এ। আরেকটা হচ্ছে তোমার এই যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছ, অনেকগুলো কার্ভ 2, 5, 10, 20, 50, 100, এই ভ্যালুগুলো হচ্ছে রেশিও। কিসের রেশিও? ই1 আর ই2 এর রেশিও। ই1 কি, পেভমেন্ট লেয়ারটা আছে তার মডুলাস অফ ইলাস্টিসিটি, ই2টা হচ্ছে গিয়ে তার নিচে সাবগ্রেডের মডুলাস অফ ইলাস্টিসিটি। সো এই যে 2 মানে হচ্ছে ই1 বাই ই2, এই রেশিওটার ভ্যালু হচ্ছে 2। 5 মানে হচ্ছে এই কার্ভটা কখন ইউজ করব, যখন ই1 বাই ই2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 5 তখন। সো তার মানে বোঝা যাচ্ছে যে এই কার্ভে তোমার তিনটা জিনিস আছে, যে কোনো দুইটা জানলে তুমি আরেকটা জানতে পারো। অর্থাৎ তুমি যদি ই1 বাই ই2 জানো, তখন পেভমেন্টের থিকনেসটা জানলে করসপন্ডিং এফডব্লিউ এর ভ্যালু তুমি পাবা। কথা বোঝা গেছে? সো আমরা আসবো এখানে, যে এখানে খেয়াল করো, তাহলে এখানে এটা আমি পেয়ে গেছি। এটা থেকে কি করছে, সিলেক্ট এ থিকনেস অফ 2a, অর্থাৎ ওই যে রেডিয়াস তার দ্বিগুণ, অর্থাৎ 32 সেন্টিমিটারের মতন। অর্থাৎ পেভমেন্টের থিকনেসটা ধরে নিয়েছে কত, এই যে 2a, এইটা। সো তাহলে আমাদের যদি বলতে হয় এইখান থেকে কি আমাদের একটা ভার্টিক্যাল এইভাবে টানতে হবে, এইটা হচ্ছে তোমার 2a, এই লাইনটা। ওকে, সো এইটা ছিল হচ্ছে গিয়ে তোমার 2a, এই বরাবর হচ্ছে থিকনেস। এখন খেয়াল করো তোমার এখানে যেটা দেওয়া আছে, দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি অফ দ্য পেভমেন্ট ম্যাটেরিয়াল, তার মানে ই1 এর ভ্যালু কত, 150, এন্ড সাবগ্রেড ই2 এর ভ্যালু কত, 30। তাহলে ই1 বাই ই2 টা কত হয়, ই1 বাই ই2 টা হয় হচ্ছে গিয়ে তোমার 5। কথা বুঝতে পেরেছো? সো তাহলে তোমার ই1 বাই ই2 এর ভ্যালু যদি 5 হয়, তাহলে আমরা কোন চার্টটা ইউজ করব বলো তো, এই চারটা। সো তার মানে এইখানে যেটা ছেদ করেছে ই1 বাই ই2 নিয়ারলি তোমার এইখানে, সো এইখান থেকে তোমার কি এরকম একটা হরাইজন্টাল টানতে হবে, এই যে হরাইজন্টাল। সো তাহলে এফডব্লিউ এর ভ্যালু কত হবে বলো তো, এইটা হবে হচ্ছে এফডব্লিউ এর ভ্যালু। এটা তোমার 4, এইটা হচ্ছে 6, তার মানে কত, এটা হচ্ছে 5, তাই তো। তাহলে তোমার 0.4 আর 0.5 তার মাঝামাঝি, তার একটু নিচে, সে 0.43, 0.44 এরকম একটা। সো ওরা এফডব্লিউ এর ভ্যালুটা রিড করেছে কত বলো, এফডব্লিউ এর ভ্যালুটা রিড করেছে 0.43। সো তাহলে এই ইকুয়েশনে তুমি পি জানো, এ জানো, ই2 জানো, এফডব্লিউ এর ভ্যালু জানো, ডিফ্লেকশন পেলে হচ্ছে 0.123 সেন্টিমিটার। সো তাহলে এটা মিলিমিটারে যদি নেই, তাহলে মিলিমিটারে তুমি কত পাবা, 1.72 সেন্টিমিটার। সো বার্মিস্টার সাজেস্ট করছেন কি 0.5 মিলিমিটার পর্যন্ত ডিফ্লেকশন অ্যালাউ। সো তুমি পেভমেন্টের থিকনেস যেটা ধরছো তাতে মাত্র 1 মিলিমিটার ডিফ্লেকশন হয়। সো তার মানে কি থিকনেসটা আরেকটু কমাতে পারো। সো এই যে বলেছিলাম, পরে তুমি এইটাই বলা হয়েছে যে অ্যালাউবল সেটেলমেন্ট হচ্ছে গিয়ে তোমার 0.5 সেন্টিমিটার,
আবার তোমার এই থিকনেসে আসছে হচ্ছে 0.1 সেন্টিমিটার। সো তাহলে ডিজাইনটা কি অবশ্যই সেফ, কিন্তু স্লাইট রিডাকশন ইন দ্য থিকনেস ক্যান বি পারমিটেড বাই পারফর্মিং ক্যালকুলেশন অন সিমিলার লাইন। অর্থাৎ এরপরে তুমি প্রথমে 1.5 এ এই থিকনেস ধরে দেখো ডিফ্লেকশন কত, আরো যদি পারমিট করে 1 এ মানে এ ধরে দেখো তোমার এটা কত। সো এইটাই হচ্ছে গিয়ে তোমার এই বার্মিস্টারের এই মানে অনুযায়ী এই অঙ্কটা। এরপরে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটাতে বলা আছে the plate bearing test were conducted with a 75 centimeter dia plate on a subgrade soil and on granular base। অর্থাৎ এখন তোমার যেটা বলা আছে প্লেট বিয়ারিং টেস্ট করা হয়েছে তোমার পেভমেন্টের, এটা তো হচ্ছে গিয়ে তোমার সাবগ্রেড বা মাটি, হ্যাঁ, এর উপরে হচ্ছে গিয়ে তোমার এই পেভমেন্ট স্ট্রাকচারটা আছে। সো ওরা বলেছে এটা যেটা করেছে যে এই সাবগ্রেড বা মাটির উপরে তোমার 75 মিলিমিটার ডায়ার একটা প্লেট দিয়ে লোড দিয়েছে। সো তাহলে লোডটা কি হবে, মানে এরিয়াটা কি হবে, এই 75 মিলিমিটারই যে এরিয়া দিয়ে লোডটা পাস করছে, তাই তো। সেই লোডটা যখন পাস করছে তখন ওরা দেখছে যে এই প্লেটে তোমার ডিফ্লেকশন ছিল হচ্ছে 0.25 সেন্টিমিটার এবং তোমার এই করসপন্ডিং স্ট্রেসটা ছিল হচ্ছে 0.07 মেগা নিউটন পার মিটার স্কয়ার। কথা বুঝতে পেরেছো? এরপরে একই টেস্ট ওরা করছে এই পেভমেন্ট স্ট্রাকচারের যে বেইজ আছে সেই বেইজের উপরে তোমার ওরা এইভাবে এই প্লেটটা দিয়ে টেস্ট করেছে, সেম প্লেট 75 সেন্টিমিটার ডায়া। সো তখন এখানে যখন লোড দিয়েছে তখন এই প্লেটটাকে ডিফ্লেক্ট করেছে, সেই ডিফ্লেকশনটাও হয়েছে হচ্ছে গিয়ে তোমার 0.25 সেন্টিমিটার এবং করসপন্ডিং স্ট্রেস জেনারেট করছে হচ্ছে গিয়ে 0.14 মেগানিউটন পার মিটার স্কয়ার। সো এই দুইটা ইনফরমেশন আমাদেরকে কেন দিল? এই দুইটা ইনফরমেশন আমাদেরকে দিয়েছে হচ্ছে E1 এবং সাবগ্রেড লেয়ারের জন্য E2, এই দুইটা বের করার জন্য এই দুইটা ইনফরমেশন দেওয়া আছে। এরপর যেটা বলছে তুমি পেভমেন্টটাকে ডিজাইন করো একটা অ্যালাউয়েবল ডিফ্লেকশন 0.5 সেন্টিমিটার এবং তোমার যে হুইল লোডের জন্য 40 কিলোনিউটন এবং টায়ার প্রেসার হচ্ছে 0.5 মেগানিউটন। সো এই অঙ্কটাতে প্রথমে আমাকে E1 বাই E2, E1 এবং E2 এই দুইটা জিনিস আমাকে বের করে আসতে হবে। এই কথাটাই ওরা বলছে যে মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা ক্যালকুলেট করছি ক্যান বি ক্যালকুলেটেড ইন্ডিভিজুয়ালি ফর সাবগ্রেড এন্ড বেস। আমরা প্রথমে সাবগ্রেডের জন্য এটা ইউজ করছি। খেয়াল করো সাবগ্রেডের জন্য যখন আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি ইউজ করছি তখন এই E2টা তো হচ্ছে সাবগ্রেডের জন্য, কিন্তু আমরা ফর্মুলা ইউজ করছি কিন্তু হচ্ছে বজিনেস্কের অর্থাৎ তোমার হোমোজেনিয়াস মাসের জন্য। খেয়াল করো এই ফর্মুলাটা আমরা ইউজ করছি রিজিড প্লেটের জন্য, অর্থাৎ এই যে ডিফ্লেকশনটা আসছে ডিফ্লেকশনটা কি কিসের আসছে, ওই যে একটা তোমার 75 সেন্টিমিটার ডায়া একটা রিজিড প্লেটের। সো এই রিজিড প্লেটের ডিফ্লেকশনটা অর্থাৎ ইকুয়েশন 16.5 টা আমরা ইউজ করছি। কেন বলো তো? কারণ হচ্ছে যে আমরা এটা ডাইরেক্টলি এই ইয়েটা প্লেটটা কোথায় রেখেছি, মাটির উপরে। সো মাটি এর নিচে তো অন্য কোনো কিছু নাই, তার মানে কি হোমোজেনিয়াস ম্যাটেরিয়াল। সো দ্যাটস ওয়াই আমরা এই ফর্মুলাটা ইউজ করছি। কথা বুঝতে পেরেছো? রিজিড প্লেটের ফর্মুলা ফর বজিনেস থিওরি, ঠিক আছে। সো ডিফ্লেকশনটা কত দেওয়া ছিল রিজিড প্লেটের 0.25 সেন্টিমিটার এবং তোমার এইখানে করসপন্ডিং স্ট্রেস কত ছিল, করসপন্ডিং স্ট্রেস 0.07, এই যে 0.07 মেগানিউটন পার মিটার স্কয়ার। এটা কি? এটা হচ্ছে তোমার রেডিয়াস, ডায়া 75 তাহলে রেডিয়াস 37.5। এইখান থেকে খুব ইজিলি অর্থাৎ এই জিনিসগুলো আমরা বের করে নিয়েছি, এটা হচ্ছে ডিফ্লেকশন, এটা হচ্ছে এ। এইখান থেকে খুব ইজিলি E2 এর ভ্যালু কি আমরা এইখানে বের করে নিয়েছি ফর্মুলার মাধ্যমে। কত আসছে E2 এর ভ্যালু? 12.4 মেগানিউটন পার মিটার স্কয়ার। সো এইখানে আমার E2 বের হয়ে গেছে। এখন সেম ডাটা থেকে আমার E1 বের করতে হবে। খেয়াল করো যখন E1 বের করতেছি তখন আমরা রিজিড প্লেটের ফর্মুলা ইউজ করেছি কিন্তু বার্মিস্টার লেয়ার অনুযায়ী। এই যে খেয়াল করো ফর এ রিজিড প্লেট ফর্মুলা, এই যে বার্মিস্টার লেয়ার। রিজিড প্লেট কেন সেটা তো আমরা বললামই যে আমরা প্লেটের ডিফ্লেকশনটা পাচ্ছি। সো এটা প্লেটটা কি একটা রিজিড প্লেট বা স্টিল প্লেট। এখানে তাহলে কথা হচ্ছে যে বার্মিস্টার 2 লেয়ার ফর্মুলাটা কেন ইউজ করলাম, কারণ হচ্ছে এবার আমরা টেস্টটা করছি কোথায় বলতো, এই লেয়ারে। সো এইখানে কি একটা পেভমেন্ট লেয়ার যার মডুলাস অফ ইলাস্টিসিটি E1, তার নিচে আরেকটা লেয়ার আছে সেটা হচ্ছে তোমার সাবগ্রেড অর্থাৎ বার্মিস্টার অনুযায়ী 2 লেয়ার ধরা হয়েছে, তার মডুলাস অফ ইলাস্টিসিটি E2। অর্থাৎ এই কারণে কিন্তু যখন বেইজে অর্থাৎ এই লেভেলে করছি ধরনের ম্যাটেরিয়াল তোমার ধরে নিয়েছি, এই কারণে তোমার বার্মিস্টারের রিজিড প্লেটের ফর্মুলাটা ইউজ করছি। সো একই ভাবে আগের মতন ডিফ্লেকশন তো এইটাই দেওয়া আছে।
E2 এর ভ্যালু কত মাত্র তোমরা এটা বের করলা, তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে PA জানো। সো তাহলে এইখান থেকে আমরা কি পাবো বলো তো? সবকিছু জানি, শুধু FW টা আমার অজানা। সো এইখান থেকে আমরা FW এর ভ্যালু পেয়ে গিয়েছি 0.5। সো এখন আসো, আমরা আগে কি বলেছিলাম, এই চার্টে তিনটা জিনিস আছে, FW, থিকনেস, E1/E2। যে কোনো দুইটা জানলে আরেকটা তুমি বের করতে পারো। যেমন তুমি যদি থিকনেস এবং E1/E2 জানো, FW বের করতে পারো। এবার তুমি FW জানো, থিকনেস তো আমরা একটা অ্যাজিউম করতেই পারি এর একটা পার্সেন্টেজ হিসেবে, সেই ক্ষেত্রে তোমরা E1/E2 এই ভ্যালুটা বের করতে পারো। সো তাহলে এইখান থেকে তোমার যে জিনিসটা আসলো সেটা হচ্ছে FW এর ভ্যালুটা আমি জানি। এইখান থেকে তোমার এই যে থিকনেসটাকে তোমার একটা রেশিও হিসেবে, অর্থাৎ 0.4a, এখানে যেটা ওরা ধরে নিয়েছে থিকনেসটা হচ্ছে 0.4a। সো 0.4a এর ভ্যালু কত? এর ভ্যালু তো তোমরা জানো 37.5। সো তাহলে তোমার থিকনেসের ভ্যালুটা হচ্ছে তোমার 15 সেন্টিমিটার। কথা বুঝতে পেরেছো? সো তাহলে তোমার এইবার তুমি জানো হচ্ছে যে E1/E মানে FW এর ভ্যালু কত? 0.5। সো আসো এইখানে যদি আমরা দেখি, তার মানে এই বরাবর একটা জিনিস, FW এর ভ্যালু হচ্ছে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে 0.1, 0.2, 0.3, এই জায়গাটা হচ্ছে অনেকটা 0.4। সো এইখান থেকে তুমি যদি একটা ভার্টিক্যাল টানো তাহলে দেখবা যে তোমার কোথায় ছেদ করে। এক্স্যাক্টলি খেয়াল করেছো যে তোমার এক্স্যাক্টলি এই যে কার্ভটা দেখতে পাচ্ছ না, এই কার্ভের উপরে ছেদ করেছে। সো তাহলে এই ভ্যালুটা কত? এই যে কার্ভের উপরে যেটা ছেদ করেছে, তুমি এইখান থেকে যদি দেখো এই ভ্যালুটা পাবা হচ্ছে এইটা, এই যে 100। কথা বুঝতে পেরেছো? সো তাহলে FW তুমি বের করেছো, একটা থিকনেস অ্যাজিউম করেছো, সেটার করেসপন্ডিং E1/E2 এর একটা ভ্যালু তুমি এই গ্রাফ থেকে পেয়ে গিয়েছো 100। এই যে খেয়াল করো, E1/E2 যদি 100 হয় তাহলে E2/E1 হবে হচ্ছে 1/100। সো তাহলে E1 ইজ ইকুয়াল টু হচ্ছে ভ্যালুটা পেয়ে গিয়েছো। সো এইটাই ছিল হচ্ছে আমার অঙ্কটা, যে এখানে E2 বের করেছি, এইখানে কি আমি E1 টা বের করে নিলাম। ওকে, সো এরপরে তোমার এখানে চলে আসো, যে তোমার এইখানে যে জিনিসটা দেওয়া আছে, এই পর্যন্ত আমার E1 বের করা শেষ। এরপরে আমি যেটা করছি, এই এর ভ্যালু যেটা আমরা বের করছি, এর ভ্যালুটা কোত্থেকে আসলো? তোমার টায়ার প্রেসার হচ্ছে গিয়ে এত, লোড হচ্ছে এত কিলোনিউটন। সো সেখান থেকে আমরা কি এরিয়াটা, এবার আমরা পেভমেন্টটা ডিজাইন করছি। সো পেভমেন্ট ডিজাইনের জন্য তোমার যেটা, সেটা হচ্ছে লোডটা দেওয়া আছে, এখানে টায়ার প্রেসার দেওয়া আছে। সো সেখান থেকে তুমি কি এ, অর্থাৎ যে এরিয়া জুড়ে লোডটা ট্রান্সমিট হয় তার রেডিয়াসটা বের করে ফেলতে পারো। সো তাহলে ডিফ্লেকশন আন্ডার দা হুইল, এইবার খেয়াল করো, এটা কিন্তু তোমার ফ্লেক্সিবল প্লেটের ফর্মুলাটা ইউজ করা হয়েছে। কারণ কি, এখন আমরা যেটা ডিজাইন করছি সেটা হচ্ছে একটা অ্যালাউয়েবল ডিফ্লেকশন ধরে ফ্লেক্সিবল প্লেটের জন্য আমরা ডিজাইন করছি। সো এই যে ডিফ্লেকশন যেটা দেওয়া আছে, অ্যালাউয়েবল ডিফ্লেকশন 0.5 সেন্টিমিটার, এটা কিন্তু ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য। এই কারণে খেয়াল করো, এখন আমরা ইউজ করছি ফর্মুলা 16.6। খেয়াল করেছো 16.6। সো এই ক্ষেত্রে ডিফ্লেকশন দেওয়া PA আমরা জানি, এই যে এটা মাত্র বের করলাম, P এর ভ্যালু দেওয়া আছে, E2 এর ভ্যালু আমরা এই যে এইখানে E2 এর ভ্যালু বের করে আসছি, FW আমাদের এইখানে শুধু আমরা জানি না, তার মানে এইখান থেকে আমরা FW এর ভ্যালুটা পেলাম। এবার যেটা হয়েছে যে আমরা FW টা বের করলাম, E1/E2 টা জানি, এই যে এইখানে E2 বের করছি, এইখানে E1 বের করছি। সো এইখানে E1/E2 জানি, FW এর ভ্যালু জানি, E1/E2 কার্ভটাকে যেখানে ছেদ করছে সেখান থেকে তুমি যদি ভার্টিক্যাল টানো তাহলে এই যে এইখানে ছেদ করে, এইটাই হচ্ছে গিয়ে 0.4a। সো তাহলে পেভমেন্ট থিকনেস উইল বি ইকুয়াল টু 0.4 ইনটু রেডিয়াস, অর্থাৎ যে জিনিসগুলো আমরা মাত্র বের করে আসছি সেইটা। সো থিকনেসটা হচ্ছে 6.4 সেন্টিমিটার। ওকে, সো থিকনেস তোমার বের হলো 6.4। অঙ্কটা কিভাবে করেছে আবার যদি একটু সামারি বলি, তোমার এখানে দুইটা ডাটা দেওয়া ছিল, এটার উদ্দেশ্য ছিল হচ্ছে তোমার E1 এবং E2 এই দুইটা ভ্যালু বের করা। এরপরে তোমার ফ্লেক্সিবল প্লেটের ডিফ্লেকশনের ফর্মুলা দিয়ে তোমার বলা হয়েছে 0.5 সেন্টিমিটার ডিফ্লেকশনের জন্য, এত লোডের জন্য, এত প্রেসারের জন্য পেভমেন্টটা ডিজাইন করো। সো তাহলে লোড
দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে, সেখান থেকে লোড অ্যাপ্লিকেশন এরিয়ার রেডিয়াস এটা আমরা বের করে ফেলতে পারছি। তারপরে ফ্লেক্সিবল প্লেটের ডিফ্লেকশনের যে ফর্মুলা আছে, সেই ডিফ্লেকশনের ফর্মুলায় এফডব্লিউটা শুধু আমার অজানা, সো এফডব্লিউটা আমি এখানে বের করে ফেলতে পারলাম। সো তাহলে আমি এখন এফডব্লিউ জানি, E1/E2 বের করছি, এই দুইটা জানলে কি থিকনেস ইজিলি আমরা এই কার্ভ থেকে বের করতে পারি। সো ওইটাই এফডব্লিউ এবং E1/E2 এর জন্য থিকনেসটা বের করছে 0.4 এ। সো এর ভ্যালু তো আমরা অলরেডি এখানে 0.16 বের করছি, সেটা ইউজ করে আমরা পেয়ে গেলাম হচ্ছে থিকনেস তোমার 6.4 সেন্টিমিটার। সো এটা ছিল হচ্ছে বারমিস্টার 2 লেয়ার অ্যানালাইসিস। একইভাবে তোমার যদি লেয়ার বৃদ্ধি পায় 3 লেয়ার অ্যানালাইসিস, তখন হচ্ছে তিনটা, অর্থাৎ পেভমেন্টের ক্ষেত্রে এটা কি আরো অ্যাকুরেট হবে, কারণ ফার্স্ট লেয়ারটা হট মিক্স অ্যাসফল্ট লেয়ার, তার মডুলাস অফ ইলাস্টিসিটি, নিচের যে গ্র্যানুলার লেয়ার গুলো বেস সাব বেস তার সাথে মিলবে না, সাবগ্রেড আবার অন্য ধরনের। সো কম্পিউটেশনাল ইমপ্রুভমেন্ট যত হয়েছে বা তোমার এই যে সফটওয়্যার বা এই জিনিসগুলো ডেভেলপ করেছে, তত কি আমরা এই মাল্টি লেয়ার অ্যানালাইসিস এই জিনিসগুলো করতে সক্ষম হয়েছি। সো তোমাদের এই যে বারমিস্টার 2 লেয়ার অ্যানালাইসিস পর্যন্ত দেখালাম, এই পর্যন্ত দেখলেই হবে। 3 লেয়ার অ্যানালাইসিসটা তোমরা জাস্ট জানার জন্য একটু পড়ে নিতে পারো। এটা তোমাদের চ্যাপ্টার 22 কাদি আলীর বই, যেটার রেফারেন্স তোমাদেরকে দেওয়া হয়েছিল। এই চ্যাপ্টারে আমরা রিজিড পেভমেন্ট রিলেটেড ডিজাইন এবং তার কিছু থিওরিটিক্যাল ফর্মুলা এই জিনিসটা এই চ্যাপ্টারে কভার করব। সো প্রথমেই তোমাদের চ্যাপ্টারের শুরুতে এখানে দেখো যে 22.1 আর্টিকেল, এখানে আছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ডিজাইন। এখানে তোমরা একটা কোয়েশ্চেন লিখে নাও, হোয়াট ফ্যাক্টরস গভর্ন দ্য স্ট্রাকচারাল ডিজাইন অফ রিজিড পেভমেন্ট। রিজিড পেভমেন্ট ডিজাইনের জন্য যে ফ্যাক্টর গুলো তোমার ইম্পর্টেন্ট, সেই ফ্যাক্টর গুলো এখানে বলা আছে। অনেকগুলো ফ্যাক্টর দেখো, এ বি সি ডি ই এফ, এই কয়টা ফ্যাক্টর। এ হচ্ছে লোডিং। আমরা কোন একটা পেভমেন্ট ডিজাইনের জন্য লোডিং বলতে কি বোঝাই, প্রথমে তোমার হুইল লোড এবং এর রিপিটেশনের মাধ্যমে কি আমরা এই লোডিংটাকে রিপ্রেজেন্ট করি। তারপর হচ্ছে লোডিংটা কিভাবে পেভমেন্টে যায়, এরিয়া অফ কন্টাক্ট অফ হুইল, লোকেশন অফ লোড উইথ রেসপেক্ট টু স্ল্যাব, এই জিনিসগুলো তোমার লোডিং এই ফ্যাক্টরের মধ্যে আমাদের জানতে হবে। বি হচ্ছে প্রপার্টিজ অফ সাবগ্রেড, সাবগ্রেডের স্ট্রেংথ এবং প্রপার্টিজ কিভাবে মেজার করি, মডুলাস অফ সাবগ্রেড রিঅ্যাকশন কে এর মাধ্যমে, তোমাদেরকে আগে বলা হয়েছিল। প্রপার্টিজ অফ কনক্রিট, আমরা কনক্রিটের প্রপার্টি কিভাবে, স্ট্রেংথ প্রপার্টি, এটা হচ্ছে কি আমরা কি এফ প্রাইম সি হচ্ছে ক্রাশিং স্ট্রেংথ, ক্রাশিং স্ট্রেংথ, তারপর হচ্ছে ফ্লেক্সারাল স্ট্রেংথ বা মডুলাস অফ রাপচার এম আর, এই প্রপার্টি গুলো আমরা কনক্রিটের ইউজ করে থাকি। এক্সটার্নাল কন্ডিশনের মধ্যে আছে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ, টেম্পারেচার চেঞ্জের ফলে কি তোমরা জানো যে এডিশনাল স্ট্রেস ডেভেলপ হয়, জয়েন্ট, অ্যারেঞ্জমেন্ট অফ জয়েন্ট, রিইনফোর্সমেন্ট, এই জিনিসগুলো হচ্ছে কি দ্য ফ্যাক্টরস এফেক্টিং দ্য ডিজাইন অফ রিজিড পেভমেন্ট। পুরো চ্যাপ্টারে আসলে আমরা এই যে এ বি সি ডি ই এফ এই ফ্যাক্টর গুলো সম্পর্কেই জানবো। সো তোমাদের এখানে কোয়েশ্চেনটা ছিল হোয়াট ফ্যাক্টরস গভর্ন দ্য স্ট্রাকচারাল ডিজাইন অফ রিজিড পেভমেন্ট। তোমাদের শুধু কি, যদি দেখো যে মার্ক কম আছে, এই নামগুলো লিখলেই হবে, লোডিং, properties of subgrade, properties of concrete, external conditions, joint এবং রিইনফোর্সমেন্ট। সো এখানে দেখো হুইল লোড এন্ড ইটস রিপিটেশন। সো আমরা এই জিনিসগুলো আগে পড়ে আসছি বিভিন্ন ডিজাইনে, যে হুইল লোড এক একটা গাড়ির এক এক ধরনের। সো আমরা এটাকে কি একটা স্ট্যান্ডার্ড এক্সেলে নিয়ে আসি। সেই স্ট্যান্ডার্ড এক্সেলটা কত কারো মনে আছে? 18 কিপ। এই যে এখানে দেখো 8200 কেজি, এটাই হচ্ছে গিয়ে তোমার কি 18000 পাউন্ড বা 18 কিপ, বা তোমার যদি টনে বলা হয় 8.16 টন, বা তোমার কিলো নিউটনে দিলে 80.4 কিলো নিউটন। সো এটাই হচ্ছে কি তোমার স্ট্যান্ডার্ড এক্সেল আমরা কত ধরি। এরপরে দেখো তোমাদের যে জিনিসটা বলা হয়েছে, কনক্রিট পেভমেন্টের ক্ষেত্রে ইম্প্যাক্ট ক্যান বি এ সিরিয়াস কনসার্ন, স্পেশালি কোথায়, জয়েন্টের ক্ষেত্রে। তোমার এখানে দেখো পরের পেজে এই কারণে যে জিনিসটা বলা হয়েছে, যে ইম্প্যাক্ট লোডের কারণে আমরা নরমালি স্ট্যাটিক লোডটাকে কিছুটা বাড়িয়ে ধরি। এইখানে দেখো ইন্ডিয়ান প্র্যাকটিসে বলা আছে 25% এর মতন বাড়িয়ে ধরতে হয়। সো এখানে বলা আছে যে the number of repetition of the wheel load has been found to have a significant effect on rigid pavement performance. Okay, so এখানে load repetition can be assessed by knowing the present traffic and the expected rate of growth of traffic. এইখানে তোমার গ্রোথ রেট ইন্ডিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে ইউজুয়ালি ওরা ধরে হচ্ছে 7.5% পার annum, এবং এই গ্রোথ রেটের জন্য ওরা যে ডিজাইন পিরিয়ডটা সাজেস্ট করে সেটা হচ্ছে কি 20 ইয়ার্স এর
মতন। সো এরপরে আসো আমাদের আর্টিকেল 20.1.4, এইখানে যে জিনিসটা বলা হয়েছে, লোকেশন অফ দ্য লোড উইথ রেফারেন্স টু দ্য স্ল্যাব। এইখানে তোমরা একটা কোয়েশ্চেন লিখে নাও, what type of stresses develops on a rigid pavement for different location of the load with reference to the slab? ওকে, সো তার মানে কোয়েশ্চেনটা যেটা বলা হয়েছে যে কোন একটা মানে রিজিড পেভমেন্টে কি ধরনের স্ট্রেস ডেভেলপ করে ডিপেন্ডিং অন দা হুইল লোড পজিশন। এইখানে দেখো একটা ছবি আঁকা হয়েছে, এই জিনিসটা হচ্ছে তোমার রিজিড পেভমেন্টের একটা প্যানেল, এদিক থেকে গাড়ি তোমার মুভ করে, এরকম হচ্ছে কি একটা প্যানেল। সো এইটা যদি একটা প্যানেল হয়, এটার পাশে কি এরকম একটা প্যানেল আছে, এটার পাশে হচ্ছে গিয়ে এরকম একটা প্যানেল, এই দিকে তোমার আরেকটা লেনের জন্য এরকম একটা প্যানেল, এই পাশে হচ্ছে গিয়ে লেনের জন্য এরকম একটা প্যানেল, আর এই পাশটা হচ্ছে গিয়ে এজ, আর এই পাশটা হচ্ছে কি পাশাপাশি দুইটা প্যানেলের কম্বিনেশন। সো এরকম একটা প্যানেল দিয়ে যখন গাড়ির টায়ার চলে, তখন কি কি স্ট্রেস ডেভেলপ হয় উইথ রেফারেন্স টু দ্য হুইল লোকেশন এট ডিফারেন্ট পজিশন অফ দ্য স্ল্যাব। সো এখানে দেখো এই যে তোমার এরিয়াটা দেওয়া আছে, সার্কুলার এরিয়া মানে কি টায়ার ইমপ্রিন্ট, তোমরা এটা আগে পড়ে আসছো যে আমরা নরমালি টায়ার ইমপ্রিন্ট এরিয়া ডিপেন্ড করে কিসের উপর, টায়ার প্রেসারের উপর, এবং এই ইমপ্রিন্ট এরিয়াটা কি আমরা সার্কুলার ধরে নেই। সো এখানে তিনটা লোকেশনে তোমার তিনটা ক্রিটিক্যাল স্ট্রেসের কথা বলা হয়েছে। খেয়াল করো এই কথাটাই বলা হয়েছে যে থ্রি পজিশনস অফ লোডিং আর জেনারেলি কনসিডার্ড ফর এস্টিমেটিং দ্য স্ট্রেস ইন এ স্ল্যাব ইন এ কনভেনশনাল মেথড অফ ডিজাইন। সো একটা বলা হয়েছে ইন্টেরিয়ার লোডিং। ইন্টেরিয়ার লোডিং কি, এইটা ইন্টেরিয়ার লোডিং এ কি হয় বললাম, পজিটিভ বেন্ডিং। স্বাভাবিক কোন একটা প্যানেলের মাঝখানে যদি কোনো একটা টায়ার থাকে, তখন এই প্যানেলটা কিভাবে বেন্ড হতে চাবে, এইভাবে বেন্ড হতে চাবে। সো তখন পজিটিভ বেন্ডিং এ তোমার কোথায় হয়, টেনসাইল স্ট্রেস এট দ্য বটম অফ দ্য স্ল্যাব। এখন যদি এজের দিকে আসো, এজের দিকে আসলে তোমার চিন্তা করলে দেখা যাবে যে একটা হুইল যখন তোমার প্যানেলের কোন একটা প্যানেলের একদম এজের দিকে চলে আসে, এজের এই পাশটা কি ফ্রি, কর্নারে থাকার কারণে এইটা যেটা হয় তোমার কি অনেকটা নেগেটিভ বেন্ডিং। সো এইভাবে বেন্ড করার চেষ্টা করে, নেগেটিভ বেন্ডিং হলে তোমার এখানে একটা টপ টেনশন হয়, এটাকে বলা হচ্ছে টপ টেনশন। আবার একই সাথে সাথে যেহেতু এই পাশটা এজ, এই পাশে লোড দেওয়ার ফলে এই পাশের দিকে এইখানেও কি তোমার এইভাবে একটা পজিটিভ বেন্ডিং হয়। পজিটিভ বেন্ডিং হলে টেনশনটা কোথায় হয়, নিচে। সো তার মানে কোন একটা টায়ার এজ লোডিং এর ফলে দুইটা টেনশন ডেভেলপ হয়, একটা হচ্ছে নিচে কি প্যারালাল টু দা এজ, আরেকটা হচ্ছে গিয়ে তোমার টপে, সেটা হচ্ছে কি পারপেন্ডিকুলার টু দা এজ। এই কথাটাই বলা হচ্ছে, দেখো যে এজ লোডিং প্রডিউস টেনসাইল স্ট্রেস এট দা বটম অফ দা স্ল্যাব প্যারালাল টু দা এজ, আরেকটা হচ্ছে অ্যানাদার স্মল টেনসাইল স্ট্রেস ডেভেলপ টপ অফ দা স্ল্যাব রাইট অ্যাঙ্গেল টু দা এজ। যে কথাটা বললাম, যেহেতু এই জিনিসটা ফ্রি, একই সাথে কি তোমার পজিটিভ বেন্ডিং এবং নেগেটিভ বেন্ডিং দেখা যায়, যার ফলে কি দুইটা টেনসাইল স্ট্রেস, একটা হচ্ছে অ্যালং দা এজ আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দা এজ ডেভেলপ করে। আরেকটা ক্রিটিক্যাল লোকেশন ডেভেলপ করা হয়েছে, সেটা হচ্ছে কর্নারে, অর্থাৎ এইরকম যে একটা কর্নার, কর্নারটা হচ্ছে একটা কি রিলেটিভলি ফ্রি জায়গা, অনেকটা যেন ক্যান্টিলিভার। দ্যাটস ওয়াই কি কর্নারে অলওয়েজ তোমার কি নেগেটিভ বেন্ডিং হয়, অর্থাৎ এই যে টিপটা, এই টিপটা এইভাবে ক্যান্টিলিভারের মতন বেন্ড করার চেষ্টা করে কর্নারটা। সো দ্যাটস ওয়াই অলওয়েজ কি তোমার একটা নেগেটিভ বেন্ডিং, দ্যাট মিন্স হচ্ছে টপ টেনশন। সো টেনশনটা কি এই কর্নারের বাইসেক্টর বরাবর টেনশনটা তোমার কাজ করে। এই যে খেয়াল করো, কর্নার লোডিং প্রডিউস টেনসাইল স্ট্রেস এট দ্য টপ অফ দ্য স্ল্যাব টু দ্য বাইসেক্টর অফ দ্য কর্নার অ্যাঙ্গেল। সো তার মানে এখানে আমরা যে কোয়েশ্চেনটা পড়ছিলাম যে তোমার হুইল লোডিং এর বিভিন্ন পজিশনের কারণে স্ল্যাবে কি কি স্ট্রেস ডেভেলপ করে, আমরা জানলাম ইন্টেরিয়রে তোমার বটম টেনসাইল স্ট্রেস, এজেও তোমার টেনসাইল স্ট্রেস ডেভেলপ করে। সে একটা হচ্ছে গিয়ে তোমার অ্যালং দ্য এজ, আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য এজ, আর কর্নারে অলওয়েজ টপ টেনশন, সেটা হচ্ছে কি কর্নারের বাইসেক্টর অ্যাঙ্গেলের বাইসেক্টর বরাবর তোমার টপ টেনশন কাজ করে। সো এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট যে কোন একটা কনক্রিট স্ল্যাবে হুইলের বিভিন্ন পজিশনের উপর ভিত্তি করে কনক্রিট স্ল্যাবে কি ধরনের স্ট্রেস ডেভেলপ হয়।
এখন আসো, কনক্রিট স্ল্যাবটা আমাদের কি একটা সাবগ্রেড বা মাটির উপরে বানাতে হয়। সো এই মাটির কিছু তোমার স্ট্রেংথ প্রপার্টি আমাদের জানতে হয়। দ্য স্ট্রেংথ প্রপার্টি অফ সয়েল সাবগ্রেড হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট বিয়ারিং ইন দ্য স্ল্যাব ডিজাইন। ইফ দ্য সয়েল হ্যাজ এ ইউনিফর্ম বিয়ারিং পাওয়ার, দ্য ডিজাইন ইজ simplified. এখানে দেখো, the supporting power of subgrade soil is generally measured by plate bearing test বা K value. এটাকে কি বলা হচ্ছে? মডুলাস অফ সাবগ্রেড রিঅ্যাকশন, which is a measure of the resistance of the soil to deformation under the pressure caused by the bending slab. কথা বোঝা গেছে? সো এইটা হচ্ছে গিয়ে আমার সয়েলের কি কি প্রপার্টি লাগে, কে প্রপার্টিটা আমাদের, কে ভ্যালুটা আমাদের সয়েলের জানতে হয়। এরপরে চলে আসো, অনেক সময় তোমাদের বলেছিলাম যে রিজিড পেভমেন্টে তোমার ইউজুয়ালি আমরা সয়েলের উপরে কি কনক্রিট স্ল্যাবটা ঢালাই দিই। তবে অনেক সময় তোমার কনক্রিট স্ল্যাব এবং সয়েলের মাঝে এডিশনাল একটা লেয়ার আসতে পারে। সো এইটাই হচ্ছে সাব বেজ। অনেক সময় যেহেতু একটাই লেয়ার, সো এইটাকে অনেক সময় কি বেইজও বলা হয়। সো এইটার পারপাসটা কি, কোশ্চেনটা লিখে নাও। হোয়াট আর দ্য ফাংশনস অফ এ সাব বেজ লেয়ার ইন রিজিড পেভমেন্ট? অর্থাৎ একটা রিজিড পেভমেন্টে সাব বেজ লেয়ারের ফাংশন গুলো কি কি, এখানে দেখবা তোমার 5টা ফাংশন বলা আছে। যে আমরা কি একটা ইউনিফর্ম এন্ড রিজনেবলি ফার্ম পেভমেন্ট সাপোর্টের জন্য তোমার কি অনেক সময় সাব বেজটা দেওয়া হয় টু প্রিভেন্ট মাড পাম্পিং অন ক্লেজ এন্ড সিল্ট। অর্থাৎ ক্লে বা সিল্টি টাইপের যদি তোমার সয়েল থাকে কোথাও, তখন আমরা মাড পাম্পিংটাকে প্রিভেন্ট করার জন্য অনেক সময় কি স্ল্যাব এবং সাবগ্রেডের মাঝে এডিশনাল একটা সাব বেজ লেয়ার দিয়ে দিই টু প্রিভেন্ট ফ্রস্ট অ্যাকশন, টু প্রোভাইড লেভেলিং কোর্স, আর এটা হচ্ছে টু অ্যাক্ট অ্যাজ এ ক্যাপিলারি কাট অফ। সো আমরা দ্য ম্যাটেরিয়াল নরমালি ইউজড ফর সাববেজ, অর্থাৎ এই যে তাহলে সাববেজ লেয়ারটা দিতে চাই স্ল্যাব এবং সাবগ্রেডের মাঝে, সেখানে কি কি ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয়? ইউজুয়ালি তোমার 1 লেয়ার অফ ফ্ল্যাট বিগ সোলিং অনেক সময় দেওয়া হতে পারে, বা 2 লেয়ার অফ ওয়াটার বাউন্ড মেকাডাম এটসেট্রা। এই লেয়ার গুলোর মাধ্যমে তোমার কি সাববেজ দেওয়া যেতে পারে। সো আমরা স্ল্যাব ডিজাইনের সময় স্ট্রেংথ অফ কনক্রিট জানার জন্য নরমালি আমরা তোমাদের স্ট্রেংথ অফ কনক্রিট বলতে যে জিনিসটা বোঝো তোমরা, সেটা হচ্ছে এফ প্রাইম সি। এটা কি ক্রাশিং স্ট্রেংথ। কনক্রিট তোমরা জানো ক্রাশিং এ কি অনেক মানে কম্প্রেসিভ স্ট্রেংথে অনেক স্ট্রং, এটা উইক হচ্ছে কি তোমার টেনসাইল স্ট্রেসে। দ্যাটস ওয়াই মোর ইম্পর্টেন্ট ইজ ফ্লেক্সারাল স্ট্রেংথ। কনক্রিটের ফ্লেক্সারাল স্ট্রেংথটা আমরা কিভাবে একটা বিমের বেন্ডিং এর মাধ্যমে বের করতে পারি। এই ফ্লেক্সারাল স্ট্রেংথটাকে কি তোমার মডুলাস অফ রাপচারও বলা হয়ে থাকে। সো আরো কিছু টার্ম কনক্রিট ডিজাইনে, মডুলাস অফ ইলাস্টিসিটি ই, তারপরে হচ্ছে গিয়ে পয়জন রেশিও, এই জিনিসগুলো, শ্রিঙ্কেজ প্রপার্টি অফ কনক্রিট। কনক্রিটের শ্রিঙ্কেজ কেন হয় তোমরা জানো, যে প্রথমে কনক্রিটটা তোমার এক্সপান্ড করে সেটিং এর সময় হাইড্রেশন রিঅ্যাকশন অফ সিমেন্টের কারণে, কিন্তু ধীরে ধীরে যখন এটা শুকাতে থাকে তখন এটা কি শ্রিঙ্ক করে। শ্রিঙ্কের কারণে কি শ্রিঙ্কেজ ক্র্যাক ডেভেলপ করে থাকে। ফ্যাটিক বিহেভিয়ার অফ কনক্রিট। ফ্যাটিক বিহেভিয়ার অফ কনক্রিট, যে ফ্যাটিক বলতে কি বোঝাচ্ছে, যে তোমার একই লোডের বারবার রিপিটেশন। ইট হ্যাজ বিন ফাউন্ড ফ্রম দ্য রিসার্চ যে অ্যাজ দ্য রেশিও অফ দ্য ফ্লেক্সারাল স্ট্রেংথ টু ফ্লেক্সারাল স্ট্রেস টু ফ্লেক্সারাল স্ট্রেংথ ইনক্রিজেস, দ্য কনক্রিট ইজ এবল টু রেজিস্ট ফিউয়ার এন্ড ফিউয়ার রিপিটেশন। যখন আবার কি তোমার স্ট্রেস রেশিও ডাজ নট এক্সিস্ট 0.55, দ্য কনক্রিট উইল ভার্চুয়ালি উইথস্ট্যান্ড unlimited stress repetition. So for thickness design, stress ratio for unlimited repetition তোমার এটাকে কনজারভেটিভ ওয়েতে 0.5 ও ধরা হয়। সো আমরা এই যে স্ট্রেস রেশিও ধরে কি অলরেডি কনক্রিটের পেভমেন্ট ডিজাইন শিখে আসছি। এখানে ওই টার্মগুলোই কিন্তু আগে বলা হচ্ছিল। টেম্পারেচার চেঞ্জ। টেম্পারেচার চেঞ্জের কারণে তোমার স্ল্যাবে স্ট্রেস ডেভেলপ করতে পারে দুই ভাবে। একটা হচ্ছে গিয়ে যখন টেম্পারেচার ডিফারেন্সিয়াল থাকে, তোমাদের আগেই বলা হয়েছে যে তোমার এই জিনিসটা কখন হয়, শীতকালের দিকে, অর্থাৎ সারা রাত ধরে ঠান্ডা হয়েছে, উপরে যখন সূর্য উঠলো সানলাইট পরে পরে উপরের দিকটা গরম নিচের দিকটা ঠান্ডা, বা উল্টা হতে পারে উপরের দিকটা ঠান্ডা নিচের দিকটা গরম রয়ে গিয়েছে, তখন কি দুইটা বিপরীতমুখী তোমার বেন্ডিং এর কারণে র‍্যাপ করে বা টুইস্ট হতে চায়, এটাকে বলা হচ্ছে তোমার ওয়ার্পিং স্ট্রেস। আরেকটা হচ্ছে কি ইউনিফর্ম টেম্পারেচারের কারণে এক্সপানশন বা কন্ট্রাকশন। সো টেম্পারেচার চেঞ্জ, এই দুই ভাবে তোমার কনক্রিট পেভমেন্টে কি স্ট্রেস ডেভেলপ করে।
এরপরে চলে আসা হচ্ছে গিয়ে তোমাদের অ্যানালাইসিস অফ স্ট্রেস। এই যে তোমার লোড এবং তোমার টেম্পারেচার, শ্রিঙ্কেজ, ময়েশ্চার চেঞ্জ এইসবের কারণে যে তোমার স্ট্রেস ডেভেলপ হয় কনক্রিট পেভমেন্টে, এগুলোর অ্যানালাইসিস করে তোমার কি এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা ডিজাইন এ ইউজ করতে পারি। সো এই অ্যানালাইসিসের ক্ষেত্রে যারা পাইওনির আছে এর মধ্যে একজন হচ্ছে ওয়েস্টারগার্ড নামের একজন রিসার্চার। উনি কনক্রিট স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে যে অ্যানালাইসিস আছে সেই অ্যানালাইসিসের ক্ষেত্রে উনি কিছু অ্যাজাম্পশন করেন। তোমার এইখানে একটা কোয়েশ্চেন লিখে নাও। কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য অ্যাজাম্পশনস অফ ওয়েস্টারগার্ড অ্যানালাইসিস ফর কনক্রিট স্ল্যাব। প্রথমে যেটা উনি ধরে নিয়েছেন, কনক্রিট স্ল্যাব ইজ এ হোমোজেনিয়াস অ্যান্ড আইসোট্রপিক। হোমোজেনিয়াস এবং কি আইসোট্রপিক, এবং বলা হচ্ছে the reaction of subgrade is vertical only and proportion to the deflection of the slab. সো এইখানে লোডের কারণে যে ডিফ্লেকশন হবে তোমার মাটির সাবগ্রেডের রিয়াকশনটা প্রথম হচ্ছে কি এটা হচ্ছে ভার্টিক্যাল, এবং এই রিয়াকশনটা কি proportional to the deflection of the slab। এইখানে যে proportional constant ইউজ করা হয় এটাই হচ্ছে গিয়ে তোমার কে। কেটা কি বলতো? মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশন। সো ওয়েস্টারগার্ড দেন তোমার কিছু ফর্মুলা ডেভেলপ করেন। তোমাদের এই ফর্মুলাগুলো মেমোরাইজ করতে হবে না, এগুলো মেমোরাইজ করার প্রয়োজন নাই, জাস্ট জানার জন্য যে ওয়েস্টারগার্ড কি কি ফর্মুলা ডেভেলপ করেছেন। মনে আছে তোমাদের বলেছিলাম যে আমরা কনক্রিট পেভমেন্টে যে স্ট্রেস গুলো ডেভেলপ করে হুইল লোডের জন্য আমরা কি তিনটা ক্রিটিক্যাল লোকেশন ধরে নিয়েছিলাম। একটা ছিল হচ্ছে ইন্টেরিয়র। ইন্টেরিয়রে কি হয় মনে আছে? ইন্টেরিয়র পজিটিভ বেন্ডিং, দ্যাটস ওয়াই কি বটম টেনশন ডেভেলপ করে। এজে তোমার বটম টেনশন অ্যালং দা এজ ডেভেলপ করে এবং নেগলিজিবল বা স্মল অ্যামাউন্ট অফ টেনশন ডেভেলপ করে হচ্ছে গিয়ে তোমার এজের পারপেন্ডিকুলার অ্যাঙ্গেলে। সো এই যে প্রথম ফর্মুলা, এই প্রথম ফর্মুলাটা হচ্ছে ইন্টেরিয়রের বটম টেনশনের জন্য। এর পরের ফর্মুলাটা হচ্ছে এজের টেনশনের জন্য, এবং এই ফর্মুলাটা হচ্ছে গিয়ে তোমার কর্নারে যে টপ টেনশন ডেভেলপ করে সেই টপ টেনশনের ফর্মুলা ওয়েস্টারগার্ড ফর্মুলা অনুযায়ী এইভাবে বের করা যায়। সো ওয়েস্টারগার্ড তার অ্যানালাইসিসের মাধ্যমে কি এই ফর্মুলাগুলো বের করেন। দেন তোমার এই ফর্মুলাগুলোকে বিভিন্ন সময় মডিফাই করা হয়। সো সেই জিনিসগুলো বলা আছে। টেম্পারেচার স্ট্রেস, টেম্পারেচার স্ট্রেস নিয়ে তোমাদেরকে আগেও বলা হয়েছে যে টেম্পারেচার স্ট্রেসের তোমার যেটা হয় এজ এবং ইন্টেরিয়রে ক্রিটিক্যাল হয়, এবং কর্নারটা যেহেতু ফ্রি টু মুভ এই জিনিসটা হচ্ছে তোমার নেগলিজিবল। সো খেয়াল করো এইখানে বলা হচ্ছে চেঞ্জেস ইন টেম্পারেচার কজেস স্ট্রেস ইন দ্য স্ল্যাব when they curl upward or downward. When the temperature of the top slab is lower than the bottom slab, অথবা তোমার ভাইস ভার্সা হয়, তখন তোমার কি কোনো সময় উপরের দিকে কার্ল করে, কোনো সময় নিচের দিকে কার্ল করে। এই জিনিসটাকে বাধা দেয় কি ওয়েট অফ দা স্ল্যাব এবং তোমার কি লোড ট্রান্সফারিং ডিভাইস বা সাবগ্রেড ফ্রিকশন, এগুলোর মাধ্যমে সে কি একটা বাধা পায়, যার ফলে তোমার কি ওয়ার্পিং স্ট্রেসটা ডেভেলপ করে। সো এখানে দেখবা লাস্টে যেটা বলা আছে দ্য টেম্পারেচার স্ট্রেস ইন কর্নার রিজিয়ন ইজ নেগলিজিবল। কারণটা কি কর্নারস আর রিলেটিভলি ফ্রি টু ওয়ার্প এন্ড মে বি ignored। সো তাহলে টেম্পারেচার স্ট্রেস আমাদের কোন একটা পেভমেন্টের কারণে বিভিন্ন লোকেশনে কি রকম হতে পারে তার একটা আইডিয়া পেলাম। আদার স্ট্রেস গুলোর মধ্যে তোমার নরমালি শ্রিঙ্কেজ এবং ময়েশ্চারের কারণে যে স্ট্রেসটা ডেভেলপ করা হয় সেটা হচ্ছে কি টেম্পারেচারের উল্টা ডিরেকশনে। সো এই কারণে ক্রিটিক্যাল ডিজাইনে আমরা এটাকে কনসিডার করি না। মানে কি দুইটা যদি কনসিডার করি তাহলে একটা এক ডিরেকশন আর একটা যদি অপোজিট ডিরেকশন হয় তাহলে কি ম্যাগনিটিউড কমে যায়। দ্যাটস ওয়াই এই কথাটা বলা হয়েছে হেন্স দে আর নট নরমালি কনসিডার্ড ক্রিটিক্যাল টু ডিজাইন। এখন আসো লাস্ট যে জিনিসটা ক্রিটিক্যাল কম্বিনেশন অফ স্ট্রেসেস। এইখানে তোমরা একটা কোশ্চেন লিখে নাও, ডেসক্রাইব দ্য ক্রিটিক্যাল কম্বিনেশন অফ স্ট্রেসেস ডিউ টু টেম্পারেচার এন্ড হুইল লোড। অর্থাৎ তোমার স্ট্রেসের কম্বিনেশনটা দুই ধরনের লোডিং এর জন্য, একটা হচ্ছে টেম্পারেচার এবং হুইল লোড, এদের মধ্যে কম্বিনেশনটা কোথায় ক্রিটিক্যাল হয়। সো আমরা আগে অলরেডি জেনে আসছি যে ট্রাফিক লোডিং বা হুইল লোডিং এর জন্য থ্রি কন্ডিশন অফ লোডিং আর ফার্স্ট অ্যানালাইজ ফর হুইল লোড
স্ট্রেসেস কোথায় কোথায় বলো তো? একটা হচ্ছে তোমার ইন্টেরিয়র, একটা হচ্ছে কর্নার, আর একটা হচ্ছে এজে। সো দেখো এখানে যেটা বলা হয়েছে, এজ লোড কন্ডিশন গিভস অ্যান ইন্টারমিডিয়েট ভ্যালু, টেম্পারেচার স্ট্রেস ইজ ক্রিটিক্যাল এট দ্য edge and the interior and is minimum at the corner. So thus the combination of wheel load and temperature can be critical at edges. অর্থাৎ এই যে দুইটা লাইন বলা হলো, যে এই একটা হচ্ছে গিয়ে তোমার হুইল লোডের কারণে, এরপরটা হচ্ছে টেম্পারেচারের কারণে। কিভাবে বলা হয়েছে একটা ছবির মাধ্যমে যদি দেখি আমরা, যে ভ্যারিয়েশন অফ স্ট্রেস ডিউ টু টেম্পারেচার এন্ড হুইল লোড, তোমার হুইল লোডের ক্ষেত্রে বা ট্রাফিক লোড যাই বলো না কেন, সেই ক্ষেত্রে তোমার ইন্টেরিয়রের স্ট্রেসটা হয় হচ্ছে গিয়ে মিনিমাম। যতই তোমার কর্নারের দিকে যেতে থাকে তত জিনিসটা ম্যাক্সিমাম হয়। কারণ কি, তোমাদের বলেছিলাম যে কর্নারটা হচ্ছে রিলেটিভলি ফ্রি। সো এই জায়গায় যখন তোমার টায়ার আসে, তখন এইখানে কি বেশ ভালো একটা স্ট্রেস ডেভেলপ করে নেগেটিভ বেন্ডিং বা টপ টেনশনের কারণে। সো এইখানে আর ইন্টেরিয়রে যে তোমার স্ট্রেস ডেভেলপ করে হুইলের কারণে, সেটা কি তোমার মিনিমাম। যতই কর্নারের দিকে আসতে থাকি স্ট্রেসটা ম্যাক্সিমাম হয়, এবং এজের দিকে হুইল লোডের কারণে তোমার কি একটা মাঝামাঝি পর্যায়ের স্ট্রেস থাকে। অন দা কন্ট্রারি, আমি যদি টেম্পারেচারের কারণে চিন্তা করি, টেম্পারেচার কারণে কর্নারের স্ট্রেসটা হয় হচ্ছে গিয়ে তোমার নেগলিজিবল। কারণ কি, তোমার ওয়ার্পিং বলো বা যাই বলো না কেন, কর্নারটা তোমার ফ্রিলি টুইস্ট করতে পারে, অর্থাৎ এইটার সাথে কি অন্য কারো বাধা পায় না। সো এই কারণে তোমার কর্নারে টেম্পারেচার স্ট্রেসটা নেগলিজিবল, ওয়্যারএজ যত ইন্টেরিয়রের দিকে যেতে থাকে তত এই স্ট্রেসটা বাড়তে থাকে। তো তার মানে টেম্পারেচার এবং হুইলের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে উল্টা। টেম্পারেচারের ক্ষেত্রে তোমার কর্নারে স্ট্রেসটা নেগলিজিবল, যেহেতু কর্নারটা ফ্রি একটা লোকেশন, সে মুভ করতে পারে উইদাউট মানে মাচ রেস্ট্রেন্ট। ওয়্যারএজ যত ইন্টেরিয়রের দিকে যাও, এই স্ট্রেসটা টেম্পারেচারের কারণে বাড়ে। কিন্তু হুইল লোডের ক্ষেত্রে তোমার কর্নারটা যেহেতু ফ্রি, একে সাপোর্ট দেওয়ার মতন কেউ নাই, এইখানে যখন হুইল একটা লোড দেয় তখন কি ম্যাক্সিমাম স্ট্রেস ডেভেলপ হয়। কিন্তু এটা ভিতরের দিকে গেলে কি হুইলটা সাপোর্ট পায়, দ্যাটস ওয়াই স্ট্রেসটা মিনিমাম। সো এজের ক্ষেত্রে দেখা যায় যে এই দুইটার কম্বিনেশন, দ্যাট মিনস টেম্পারেচার এবং হুইলের কম্বিনেশনে কর্নারের ক্ষেত্রে দেখা যায় একটা হচ্ছে নেগলিজিবল, আর একটা হচ্ছে গিয়ে তোমার ম্যাক্সিমাম। আবার ইন্টেরিয়রের ক্ষেত্রে একটা হচ্ছে মিনিমাম, আর একটা হচ্ছে বাড়তে বাড়তে অনেকটা ম্যাক্সিমাম। সো একটা কম বেশি। ওয়্যারএজ তোমার এজ, এইখানে স্ট্রেসটা দুইটার ক্ষেত্রেই কি একটা কনসিডারেবল অ্যামাউন্টে থাকে। এখন দেখো এই কথাটাই বলা হচ্ছে, thus the combination of wheel load and temperature can be critical at the ages. The total stress by this combination should be checked with the stress at the corner due to হুইল লোড। সো এই ক্রিটিক্যাল কম্বিনেশনের সাথে কর্নারের হুইলের লোডের কারণে যে স্ট্রেসটা হয়, সেটাও আমাদেরকে একটু চেক করে নিতে হয়।